আজকে কথা বলবো পার্কিনসন ডিজিজ নিয়ে। পার্কিনসন হচ্ছে একটি ক্রনিক প্রোগ্রেসিভ নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, অর্থাৎ এটি নিউরনের সাথে সম্পর্কিত একটি অসুস্থতা এবং এটি সাধারণত বার্ধক্যজনিত কারণে হয়, ফলে এটা অনেকটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। মূলত ব্রেনের যে সাবস্টেন্সা নাইগ্রা কম্প্যাক্টা, অর্থাৎ ব্রেনের যে অনেকগুলো পার্ট রয়েছে তার একটি গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে মূলত ডোপামিন রিলিজকারী নিউরন বা ডোপারজেনিক নিউরন থাকে, সেই অংশটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে ডোপামিন উৎপন্নকারী যে নিউরন, সেই নিউরন ড্যামেজ হয়। এর ফলে ডোপামিন উৎপাদন কমে যায়। ডোপামিন উৎপাদন কমে গেলে ব্রেনের যে বেসাল গ্যাংলিয়া রয়েছে, যেখান থেকে মূলত মোটর অ্যাকশনটা নিয়ন্ত্রণ হয়, সেই মোটর কন্ট্রোলটা ব্যাহত হয়। এর ফলে যে লক্ষণগুলো দেখা দেয় সেটি হচ্ছে পার্কিনসন, মানে ধীরে চলাফেরায় সমস্যা হয়, আর শরীরের মাংসপেশি শক্ত হয়ে যায় এবং কম্পন দেখা দেয়। তো বিষয়টিকে যদি আরেকটু বিস্তারিত করে বলি, তাহলে হচ্ছে স্বাভাবিক অবস্থায় যে সাবস্টেন্সা নাইগ্রা পার্স কম্প্যাক্টার যে অংশটি, সেখান থেকে ডোপামিন উৎপন্নকারী যে নিউরন, ডোপারজেনিক নিউরন, সেই নিউরন থেকে মূলত ডোপামিন রিলিজ হয়। ডোপামিন প্রথমে স্ট্রেটামে যায় এবং সেখানে যে বেসাল গ্যাংলিয়া রয়েছে, সেই বেসাল গ্যাংলিয়ার যে ডিরেক্ট পাথওয়ে কে অ্যাক্টিভ করে, সক্রিয় করে, এবং ইনডিরেক্ট পাথওয়েকে দমন করে বা কমিয়ে রাখে। ডিরেক্ট পাথওয়ে বলতে বোঝাচ্ছে যে মোশনের, মোটর অ্যাকশনের ইনিশিয়েটটা, অর্থাৎ উদ্দীপনাটা সেখান থেকে বাড়িয়ে দেয় এবং এটার যে প্রোহিবিশন, সেই প্রোহিবিশনটাকে কমিয়ে দেয়। মূলত পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে নিউরন ডিজেনারেশন হয়, অর্থাৎ যে ডোপারজেনিক যে নিউরন, সেই নিউরন ক্ষতিগ্রস্ত হয়। ফলে ডোপামিন উৎপাদন কমে যায়। ডোপামিন উৎপাদন কমে গেলে ডিরেক্ট পাথওয়েটা দুর্বল হয়ে যায়, তার মানে মুভমেন্টের জন্য যে ইনিশিয়েশন দরকার, সেই ইনিশিয়েশনটা কমে যায় এবং ইনডাইরেক্ট পাথওয়েটা ওভার অ্যাক্টিভ হয়ে যায়। কারণ ডোপামিনের কাজ হচ্ছে ইনডাইরেক্ট পাথওয়েটাকে দমন করে রাখা বা কমিয়ে রাখা, নিয়ন্ত্রণে রাখা। যেহেতু ডোপামিন কমে যায়, ফলে যেখানে ডিরেক্ট পাথওয়েটা দুর্বল হয়ে যায়, ইনডিরেক্ট পাথওয়েটা ওভার অ্যাক্টিভ হয়ে যায়, যার জন্য মুভমেন্টে ইনহিবিশনটা বেড়ে যায়। ফলে মোটর আউটপুটটা কমে যায়, যার জন্য ব্রাডিকাইনেসিয়া, রিজিডিটি, ট্রিমরস, এই সমস্ত লক্ষণগুলো দেখা দেয়। এর বাইরে মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন দেখা দেয়, অক্সিডেটিভ স্ট্রেস, এবং এই সমস্ত কারণে এই ব্যাপারটি ঘটে থাকে। তাহলে আমরা যদি পার্কিনসন ডিজিজের কারণ খুঁজি, তাহলে এখানে খুব বেশি কারণ পাওয়া যায় না। বেশিরভাগ সময় দেখা যায় যে কারণটা কোনো পরীক্ষা নিরীক্ষা করেও ধরা যায় না, কারণটা অজানাই থাকে। তারপরে চিকিৎসা বিজ্ঞানে এটাকে জেনেটিক কারণ এবং কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মিলিত বা সম্মিলিত মনে করা হয়, যে ক্ষেত্রে জেনেটিক কিছু সমস্যা রয়ে যায় এবং পরিবেশ তাকে উদ্দীপনা দিয়ে মূলত এই ডিজেনারেশনটা হয়। তো সেক্ষেত্রে জেনেটিক মিউটেশনের মধ্যে যেই জিন মিউটেশন গুলো এই ক্ষেত্রে দায়ী থাকে, তার মধ্যে LRRKK2 এই জিনটা থাকে, SNCA এই জিন, এরকম বেশ কয়েকটি জিন ইতিমধ্যে শনাক্ত করা গেছে, যে জিন মিউটেশন হলে পরে তাদের ক্ষেত্রে পার্কিনসনটা দেখা দেয়। এর বাইরে পরিবেশের যে দূষণ, বিশেষ করে এমপিটিপি, তারপরে পেস্টিসাইড, হেভি মেটালস, এই সমস্ত দূষণের কারণে মূলত এই নিউরো ডিজেনারেশন দেখা দেয়, যার ফলে এই পার্কিনসন হতে পারে। কিছু ওষুধের সাইড এফেক্ট হিসেবে, যেমন বিশেষ করে অ্যান্টিসাইকোটিক ওষুধ, তারপরে আরো কিছু ওষুধ রয়েছে, যে ওষুধের সাইড এফেক্ট হিসেবে এই নিউরো ডিজেনারেশনটা দেখা দিতে পারে। কেউ যদি স্ট্রোক করে বারবার বা কয়েকবার, একাধিকবার স্ট্রোক করে, কিংবা ব্রেনে আঘাত লাগে কারো, তার ক্ষেত্রে এটি হতে পারে। এর বাইরে যারা উইলসন ডিজিজ আক্রান্ত, তাদেরও এই নিউরো ডিজেনারেশনের সম্ভাবনা রয়েছে থাকে, অর্থাৎ পার্কিনসন দেখা দিতে পারে। তো পার্কিনসন রোগের যে মুখ্য লক্ষণ বা প্রধান লক্ষণ, যেটা মোটর সিমটম, সেটি হচ্ছে, প্রধান লক্ষণ হচ্ছে ট্রিমর বা রেস্টিং ট্রিমর। ট্রিমর মানে হচ্ছে কোনো একটা মাংসপেশির একটা অংশ কেঁপে কেঁপে ওঠা বা এক ধরনের ছন্দময় কম্পন। এটা সাধারণত যখন রেস্টে, বিশ্রামে থাকা অবস্থায় এই কম্পনটি বেশি অনুভব হয়, এবং হাঁটাচলা করলে বা ওই নির্দিষ্ট অর্গানটি ব্যবহার করলে সেই ক্ষেত্রে এই কম্পনটা আর ওইভাবে পরিলক্ষিত হয় না। এটি হচ্ছে ট্রিমর। এরপরে দেখা যায় রিজিডিটি। রিজিডিটি হচ্ছে মাংসপেশি শক্ত হয়ে যায়। এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে লিড পাইপ রিজিডিটি, অর্থাৎ পুরো মাংসপেশিটা একদম শক্ত হয়ে যাবে, সেটা ধরলেও বোঝা যাবে যে মাংসপেশিটা পুরোপুরি শক্ত হয়ে আছে। আরেকটা হচ্ছে কক হুইল রিজিডিটি, অর্থাৎ এটি শক্ত হবে আবার কম্পনও থাকবে। এই দুইভাবেই রিজিডিটি দেখা দিতে পারে। তো রিজিডিটি দেখা দিলে, অর্থাৎ কোন একটা মাংসপেশি শক্ত হয়ে গেলে তার যে ব্যবহার, সেই ব্যবহারটা কমে যায়, অর্থাৎ ব্যবহার করা যায় না। সেটি হাতের বা পায়ের যে অংশেরই হোক, তার ব্যবহার বা ফাংশনটা দুর্বল হয়ে যায় বা ফাংশনটা কমে যায়, কার্যকরী ক্ষমতাটা কমে যায়। এর বাইরে রয়েছে অ্যানকাইনেসিয়া বা ব্রাডিকাইনেসিয়া।
এর মানে হচ্ছে যে মুভমেন্টে ইনিশিয়েট করতে অক্ষম হওয়া, অর্থাৎ দেখা যাচ্ছে ইচ্ছা করতেছে যে সে কাজটি করবে, কিন্তু সে সেই কাজটির যে ইনস্ট্রাকশন সেটি তার অর্গানে পৌঁছাতে পারছে না, হাতে বা পায়ে। তার মানে চলাফেরার গতি কমে যাবে। আমরা যে 1 কদম 2 কদম দিয়ে হাঁটি, সেই কদমের ডিস্টেন্সটা কমে যাবে, অর্থাৎ পাটাকে সে বেশি দূর নিয়ে যেতে পারবে না, ফলে হাঁটার গতি কমে যাবে। তারপরে হাতের ক্ষেত্রে হলে দেখা যাবে যে কোনো একটা কিছু সে ইচ্ছা করতেছে যে সেটা ধরে তুলবে, কিন্তু সে তুলতে পারছে না। এই সমস্যাগুলো দেখা দেয়। এর বাইরে যে গঠনগত যে ব্যাপার, অর্থাৎ শরীরের ভারসাম্য ধরে রাখার যে ব্যাপার, সেটা সমস্যা হয়। যাদের পার্কিনসন দেখা দেয় তারা সামনের দিকে ঝুঁকে হাঁটে, তাদের মনে হয় যে তারা সোজা হয়ে দাঁড়ালে পিছনের দিকে পড়ে যাবে, এবং কেউ কেউ পড়েও যায়। ফলে তারা সেই পতন ঠেকাতে সামনের দিকে ঝুঁকে চলাফেরা করে সবসময়, অর্থাৎ তাদের পশ্চার ইনস্টেবিলিটি দেখা দেয়, তাদের কাঠামোটা ধরে রাখা তাদের জন্য সমস্যা হয়ে যায়। এর বাইরে কিছু নন মোটর সিমটম রয়েছে, যেমন বিশেষ করে গন্ধ তারা অনুভব করতে পারে না। আমরা জানি যে অলফ্যাক্টরি যে ট্রাক্ট রয়েছে, সেই ট্রাক্টে লিউ বডি জমে যায়, অর্থাৎ এক ধরনের সেল জমে যায়, যার জন্য গন্ধ গ্রহণ করার যে ক্ষমতা সেটি নষ্ট হয়ে যায়, অর্থাৎ তারা ঘ্রাণ পায় না। তারপরে কনস্টিপেশন দেখা দেয়, যাদের পার্কিনসনের পূর্ব লক্ষণ হিসাবে, অথবা একই যাদের পার্কিনসন ইতিমধ্যে হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোলনের যে মোটিলিটি, সেই মোটিলিটিটা নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে ডোপামিন ডিফিসিটের কারণে মূলত অটোনমিক যে নার্ভাস সিস্টেম কোলনের মধ্যে থাকে, সেই কোলনের যে মোটিলিটিটা, অর্থাৎ এখানে যে পেরিস্টালসিস হয়, এই পেরিস্টালসিসটা কমে যায়, যার জন্য কনস্টিপেশন দেখা দেয়। এবং ঘুমের অসুবিধা হয়, স্লিপ ডিস্টারবেন্স দেখা দেয়। বিশেষ করে তারা ঘুমের মধ্যে যে কিছু স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের অনুকূলে তারা আচরণ করে। সাধারণত মানুষ ঘুমে স্বপ্ন দেখলে কিন্তু তার বডি নড়াচড়া করে না, সে স্বপ্ন শুধু স্বপ্নই দেখে। কিন্তু পার্কিনসনের পেশেন্টরা স্বপ্ন দেখার সাথে সাথে হয়তো সে হাত পা ছোড়াছুড়ি করতেছে বা মুভমেন্ট করতেছে, এই সমস্যাটি দেখা দেয়। এর বাইরে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি দেখা দেবেই স্বাভাবিকভাবে, যেহেতু এটি ব্রেনের সমস্যা, এবং এখানে যেহেতু ডোপামিন সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে ডোপামিনের সাথে অন্যান্য নিউরোট্রান্সমিটারের যে সম্পর্ক রেশিও সেটা ব্যাহত হয়, ফলে কগনিটিভ ফাংশন দুর্বল হয়ে যায়, ডিমেনশিয়া দেখা দেয় এবং স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। এবং তীব্র পর্যায়ে গেলে দেখা যায় তারা দৈনন্দিন কাজকর্ম ভুলে যায়, এই ধরনের তীব্র পর্যায়ে পৌঁছে যেতে পারে। অর্থাৎ পার্কিনসনের সাথে পরবর্তীতে দেখা যায় অ্যালজাইমার বা ডিমেনশিয়া এগুলো যুক্ত হয়ে যায়। তো এই হচ্ছে পার্কিনসন ডিজিজ সম্পর্কে একটি আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। এ পর্যায়ে পার্কিনসন ডিজিজের সম্পর্কে বা পার্কিনসন ডিজিজের চিকিৎসায় ব্যবহৃত কিছু প্লান্ট মেডিসিন নিয়ে কথা বলি। আসলে পার্কিনসনটা যেহেতু নিউরো ডিজেনারেশন, ফলে এটি সারিয়ে তোলবা সম্ভব না, কিন্তু এই প্রক্রিয়াটাকে রোধ করা যায় এবং লক্ষণগুলো উপশম করা যায়। অর্থাৎ রোগটি পুরোপুরি সারবে না, কিন্তু যেই কষ্টকর লক্ষণগুলো সেগুলো সারিয়ে তোলা যায় বা উপশম দেওয়া যায়। এবং এই প্রক্রিয়াটা, অর্থাৎ তার ডিজেনারেশন প্রক্রিয়াটা রোধ করে পার্কিনসনের রোগী যে ধীরে ধীরে তার অবনতি, এই অবনতিটাকে ঠেকানো যায়। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্লান্ট মেডিসিন গুলো রয়েছে, খুবই ভালো ভালো কিছু মেডিসিন রয়েছে, যেমন ডলিগস প্রোডিয়েন্স। এই মেডিসিনটার মধ্যে সরাসরি এলডোপা রয়েছে, যেটা ডোপামিন উৎপাদনে ভূমিকা রাখে। এর বাইরে জিঙ্গো বাইলোবা রয়েছে। জিঙ্গো বাইলোবার যে ফ্লাভোনয়েড এবং টার্পেনয়েডস যে ফাইটোকেমিক্যাল, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট করে, ব্রেনের মাইক্রো সার্কুলেশন বাড়ায় এবং নিউরনকে প্রোটেক্ট করে, অর্থাৎ নিউরনের ডিজেনারেশন রোধ করে। তাহলে ডলিকস, তারপরে হচ্ছে বললাম জিঙ্গো বাইলোবা এবং ব্রাহ্মি বা ব্যাকোপা মনিরি, তারপর উইদানিয়া সমিনিফেরা, উইদানোলিট, এই মেডিসিন গুলো নিউরোপ্রোটেক্টিভ। একই সাথে এগুলো নিউরোট্রান্সমিটারের ভারসাম্য বজায় রাখে। এর বাইরে শরীরের স্ট্রেস রিডিউস করে, বিশেষ করে অশ্বগন্ধা মাসেলের যে স্টিফনেস থাকে সেই স্টিফনেস রিডিউস করতে পারে। এর বাইরে গ্রিন টি এবং কারকুমা লঙ্কা, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়ায় এই পার্কিনসন ডিজিজটাকে এর যে ডিজেনারেশনটাকে রোধ করে, এটাকে দীর্ঘস্থায়ী করতে পারে, অর্থাৎ পেশেন্ট দীর্ঘদিন ভালো থাকতে পারে। লাইফস্টাইলের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, বিশেষ করে ওমেগা 3 রয়েছে, এই ধরনের খাবার খেতে হবে। বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড, বিশেষ করে বিভিন্ন ফলমূল, সেটা আপেল, কমলা, তারপর বিভিন্ন ধরনের বেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি বা যে কোনো ধরনের বেরি, এই যে অর্থাৎ বেশি করে ফলমূল খেতে হবে। এবং রেগুলার কিছু ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ করলে পার্কিনসনের সমস্যাটি কম থাকবে, উপসর্গ কম থাকবে, এবং এই ডিজেনারেশনটা রোধ করে দীর্ঘদিন পেশেন্ট মোটামুটি জীবনযাপন করতে পারবে। কিন্তু পার্কিনসন ডিজিজ সারিয়ে তোলবার মতো এখনো যথাযথ বৈজ্ঞানিক প্রমাণ নাই, ফলে এটাকে উপশম দিয়ে রোগের গতিটাকে কমিয়ে আনাই হচ্ছে চিকিৎসার প্রধান লক্ষ্য।
পাশাপাশি ব্যায়াম, খাদ্যাভ্যাস এগুলোতে পরিবর্তন আনতে হবে। তো এই ছিল পার্কিনসন ডিজিজ নিয়ে আলোচনা। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।